গণ-অভ্যুত্থানের ৪০ দিনে মানুষের ভাবনা নিয়ে জনমত জরিপ করেছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ব্র্যাক ইউনিভার্সিটি। ২৩৬৩ জন নারী পুরুষের মতামতের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে ৭১% মতে সঠিক পথেই আছে দেশ, আর ১২% মনে করছে ভুল পথে চলছে। রোববার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে প্রতিবেদনটি তুলে ধরা হয়। পরে আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র, সংবিধান ও নানা বিষয়ের সংস্কার নিয়ে তাদের মত দেন। এ সময় জুলাই গণহত্যা ও বিগত ১৫ বছরের দুঃশাসনের জন্য আওয়ামী লীগের স্বচ্ছ বিচার দাবি করেন। একটা ফেয়ার ট্রায়াল, তারা হিউম্যান বিংস, তাদের হিউম্যান রাইটস আছে, ওইগুলাকে ইনট্যাক্ট রেখে তাদেরকে ফেয়ার ট্রায়ালের ভিতর দিয়ে সবার বিচার নিশ্চিত করতে হবে। তারপর তাদের সাথে আমরা ডায়ালগে যাব যে নাও আপনারা রিফাইন্ড হয়ে আসছেন, এবার আপনাদের সাথে কিভাবে আমরা ডিসকাস করতে পারি। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, গত ৩ মেয়াদে নির্বাচনে অনিয়মের জন্য যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত। আমরা এখন অপরাধের সাম্রাজ্য, তিনটে নির্বাচনে যতজন নির্বাচনী দায়িত্ব পালন করেছে সবাই কিন্তু নির্বাচন কমিশন গঠনের আইন নিয়ে সমালোচনা করেন তিনি। তুলে ধরেন কিছু পরিকল্পনা। ২০২২ সালে করা হয়েছে, এটা কোনো আইনি ছিল, এটা বস্তুত আগের যে প্রজ্ঞাপনটা এটাকে একটা ইন্ডেমনিটি ক্লজ, একটা দায়মুক্তির বিধান যুক্ত করে এটাকে আইনে পরিণত করা হয়েছে। প্রধানমন্ত্রীর একটা বিরোধী দলের এবং তৃতীয় বৃহত্তম দল তার একজন প্রতিনিধি, নাগরিক সমাজের একজন প্রতিনিধি। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকটই প্রধান সমস্যা বলে জানান জরিপে অংশ নেয়া ৪০% মানুষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনা সরকারের আশীর্বাদ পুষ্ট অন্যতম শীর্ষ ব্যবসায়ী সামিট গ্রুপের আজিজ খান সিঙ্গাপুরে বসে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ প্রযুক্তি সহ নানা খাতে। মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাবে আজিজ সিঙ্গাপুরের ৪১তম ধনী। সম্পদ $১১২ কোটি, টাকায় যা ১৩,৪০০ কোটি। তবে তার সম্পদের সামান্যই দেশে। আয়কর নথিতে আজিজ সম্পদ দেখিয়েছেন ৩৩০ কোটি টাকা, যার ২৯৫ কোটি টাকা ব্যাংকে ও শেয়ার বাজারে বিনিয়োগ। পরিবারের মধ্যে সম্পদে এগিয়ে আজিজের ২ কন্যা। আয়েশা আজিজ খান দেখিয়েছেন ২৮২ কোটি টাকা, আর আজিজা আজিজ খানের ২৭৫ কোটি টাকা। তাদের বেশিরভাগ টাকাই শেয়ার বাজারে বিনিয়োগ। ২ বোনের মধ্যে আয়েশার আছে অকৃষি জমি। স্ত্রী আঞ্জুমান আজিজ খানের সম্পদ ৯৪ কোটি টাকা, যার ৫০ কোটি টাকা শেয়ার বাজারে, বাকিটা ব্যাংকে। ভাই লতিফ খানের সম্পদ ৮৭ কোটি টাকা প্রায়। এর মধ্যে কোম্পানির শেয়ারের মূল্য ৭৬ কোটি টাকা। তার আছে ৩.৫ কোটি টাকার গাড়ি। আরেক ভাই ফরিদ খানের সম্পদ ৯৯ কোটি টাকা। শেয়ার বাজারে তার বিনিয়োগ ১৪১ কোটি। তার ঋণ ৭৫ কোটি টাকা। আজিজ খানের ভাইয়ের ছেলে ফয়সাল খানের সম্পদ ৫৩ কোটি টাকা, যার ৪১ কোটি শেয়ার বাজারে বিনিয়োগ। কর্পোরেট যে কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানি, যাদের বিরুদ্ধে এখন ইনভেস্টিগেশন হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত করতে যে বা ইচ্ছা প্রকাশ করতে যে কিন্তু অফিসারদের স্বস্তিতে থাকার পরিবেশ ছিল না। অনেকে বদলিও করে দেওয়া হয়েছে যদি কেউ স্বপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়েছে। দেশ স্বাধীনের পরপরই ব্যবসা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA গ্রাজুয়েট আজিজ খান। শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের প্রথম মেয়াদে শুরু তার বিদ্যুতের ব্যবসা। পরবর্তীতে শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে সিঙ্গাপুরে ব্যবসা পরিচালনার অনুমতি পান আজিজ খান। দেশটিতে পুঁজি ও মুনাফা স্থানান্তর নিয়ে আছে নানা প্রশ্ন। তবে তদন্তে শুধু ব্যক্তির কর ফাঁকি ও অর্থ পাচার দেখবে NBR-এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIC। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই দৃশ্য ১৮ আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ের। মেয়র পদ থেকে অপসারণের খবর আগেই জানতে পেরে সাবেক মেয়র আতিকুল ইসলাম সেদিন তড়িঘড়ি অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি সরান বলে অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশনের সাথে জড়িত নন এমন লোকজন নিয়ে অফিস থেকে আতিক কি সরিয়েছেন তা নিয়ে সন্দিহান সংস্থাটি। প্রকৃত ঘটনা জানতে পরদিন থানায় জিডি করা হয়। রাতের বেলা অফিসের সময়ের পরে ঢুকেছেন, সাথে লোকজন ছিল। কারা ছিল, কি জন্যে লোকজন অত রাতে এসছে, বাইরেও একটা হিউ অ্যান্ড ক্রাই ছিল, সব মিলিয়ে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মতো।
এই বিষয়টি আমরা থানায় অবহিত করে সাধারণ ডায়েরি করেছি। তবে 2 বার তাগাদা দেওয়ার পরও জিডির বিষয়ে কাজ শুরু করেনি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত কর্মকর্তার বদলির কারণে অসংখ্য জিডি ও মামলা নিয়ে জটিলতার কথা জানিয়েছেন গুলশান থানা। এদিকে ছাত্র আন্দোলনের সময় মহাখালীতে রিকশা চালক সোহাগ হত্যা চেষ্টা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে সাবেক মেয়র আতিকের বিরুদ্ধে। তবে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে আতিকুল ইসলাম। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ভারী বৃষ্টিতে 6 বার জলাবদ্ধতা সৃষ্টি হয় বরিশালে। নগরবাসীর অভিযোগ, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও পয় নিষ্কাশন লাইন অকার্যকর থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। ড্রেন পরিষ্কার করা, যাতে জলাবদ্ধ না অবস্থাটার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা, এটা তারা মোটেই করছে না। গত 5 বছরে জলাবদ্ধতা নিরসনে কোনো কাজ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে। সংকট কাটাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবছেন কর্তৃপক্ষ। উপদেষ্টা নিয়োগ করে কীভাবে আমরা একটা ড্রেনেজ নেটওয়ার্ক সৃষ্টি করে কীভাবে খালের মধ্যে পানিটা নেওয়া যেতে পারে, এটার একটা সলিউশন আমরা তাদের কাছ থেকে নিতে পারি। খুলনায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কবলে নগরবাসী। তাদের অভিযোগ, লোক দেখানো উন্নয়ন কাজ এবং তার সময় মতো শেষ না করায় দুর্ভোগ বেড়েছে। উন্নয়ন কাজটা যদি চলমান থাকতো তাহলে আমাদের এই জলাবদ্ধতা থেকে আমরা হয়তো রেহাই পেতাম। জলাবদ্ধতায় স্থবির যশোরের জনজীবন। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বাধাগ্রস্ত হচ্ছে শহরের উত্তর ও দক্ষিণাংশের পানি নিষ্কাশন। তো ঠিক মতন কাজ হয় না, এখানে অনেক দুর্নীতি হয়েছে। লীগের সময় যে মেয়র ছিল, সে মেয়র তো যে হচ্ছে টাকা বরাদ্দ পেয়েছে সব টাকায় নিজেদের পকেট ভরেছে। খাগড়াছড়ি পৌর শহরেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এজন্য অপরিকল্পিত ড্রেন নালা তৈরি ও লুটপাটের প্রকল্পকে দুষছেন স্থানীয়রা। পানি নিষ্কাশনের জন্য ছোট করে একটা ড্রেন করা হচ্ছে, কিন্তু এটা দিয়ে পুরোপুরি পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা হচ্ছে না। ছড়া ও নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি অপরিকল্পিত ড্রেন অপসারণের কথা বলছেন পৌর কর্তৃপক্ষ। প্রাকৃতিক ছড়া নদী এগুলোকে যথাযথভাবে পরিষ্কার রেখে তাদের তাহলেই মানে মোটামুটি যে পারপাসটা সেটা আমাদের সলভ হয়ে যায়। ড্রেন পুনরুদ্ধার এবং জলাবদ্ধতা দূরীকরণের সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া জলাবদ্ধতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়াতেও ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের মণিপুর রাজ্যে উত্তেজনা থামছেই না। গত শুক্রবার পুলিশের টিয়ার গ্যাসের কবলে পড়ে একজন অন্তঃসত্ত্বা মা একটি মৃত শিশুর জন্ম দিলে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে আনে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ মাধ্যম নাগাল্যান্ড পোস্ট জানিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদে গত শুক্রবার হাজার হাজার নারীর সঙ্গে প্রতিবাদে অংশ নিয়েছিলেন লাইসরাম সঞ্চিতা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একসময় কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সঞ্চিতা। পরে হাসপাতালে একটি মৃত শিশুর জন্ম দেন 34 বছর বয়সী লাইসরাম সঞ্চিতা। ইম্ফলের আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স জানিয়েছে, সঞ্চিতাকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়। তিনি একটি মৃত সন্তান জন্ম দেন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। এদিকে বিক্ষোভকারীরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তারা বলছে, অনাগত সন্তানকে হত্যা করা হয়েছে এবং মাকে গুরুতর অবস্থায় ফেলে রাখা হয়েছে। গতকাল শনিবার ইম্ফল মোড় অবরোধ করে বিক্ষোভকারীরা স্লোগান দেন, আমাদের সবাইকে মেরে ফেলো, আমাদের গুলি করো। গত 10 সেপ্টেম্বর থেকে মণিপুরের 5 জেলা ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল, কাকচিং ও বিষ্ণুপুর জুড়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করে রাজ্য সরকার। গতকাল শনিবার ভোর 5টা থেকে বিকেল 4টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তবে বিক্ষোভ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকলে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং বিষ্ণুপুরে কারফিউ শিথিলের সময়সীমা কমিয়ে দুপুর 2টা পর্যন্ত করার ঘোষণা দেওয়া হয়। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, মণিপুরের জেলাগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে এবং আধা সামরিক ও অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর টহল যথারীতি অব্যাহত থাকবে। কুকি ও মেইতে সম্প্রদায়ের সংঘর্ষে গত বছরের মে থেকে উত্তপ্ত ভারতের মণিপুর।
দফায় দফায় সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরও মণিপুরের পরিস্থিতি বেসামাল।